আজকে আমরা মোটামুটি 11-এর ধরে না সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা সেটা পড়বো, ঠিক আছে? সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা যদি তোর না হয় তার মানে তোর আর কোনো চ্যাপ্টারই হবে না, এতটাই ইম্পর্টেন্স আছে। হয়তো বেসিক্যালি আজকে যতটা পড়বো তার ইম্পর্টেন্স খুব একটা নেই, বাট এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করেই কিন্তু অনেক ম্যাথস আসবে এবং সেগুলো আমাদের করতেও হবে, ঠিক আছে? এবং খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। যাই হোক, ওয়ান বাই ওয়ান। তো আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে কি নিউটনস ল অফ মোশন। সো সবাই হেডিং তাই কর, এনএলএম বা নিউটনস লজ অফ মোশন। ওকে, তো এর যে বেসিক পার্টটা নিউটনস লজ অফ মোশনের বেসিক্সটা, সেটা তোরা ক্লাস 9-10-এ মোটামুটি কমপ্লিট করে এসছিস। যেটা একদম বেসিক্স পার্টটা, যে ফোর্স কাকে বলে, ঠিক আছে? তারপর আদার্স আরো যে ধর আছে, মোমেন্টাম কাকে বলে, এগুলো আছে, বাট সেগুলো একবার আমরা রিপিট করে দেবো। তো ফার্স্ট যেটা নিয়ে আমরা শুরু হবে সেটা অবভিয়াসলি হচ্ছে হোয়াট ইজ ফোর্স। তো ফোর্স বেসিক্যালি হচ্ছে এমন একটা এক্সটার্নাল এফেক্ট উইথ দ্য হেল্প অফ হুইচ উই ট্রাই টু চেঞ্জ দ্য স্টেট অফ মোশন। ধর কোনো একটা বডি রেস্টে আছে বা কোনো একটা বডি মোশনে আছে, আমরা এক্সটার্নালি যে জিনিসটা অ্যাপ্লাই করে সেই স্টেট অফ মোশনকে আমরা চেঞ্জ করতে চাইছি। যে কোনো একটা বস্তু রেস্টে থাকলে তাকে আমরা মোশনে করতে চাইছি, বা কোনো একটা বস্তু মোশনে থাকলে তাকে ফোর্স অ্যাপ্লাই করে আমরা রেস্টে আনতে চাইছি। এই যে চেঞ্জ করতে চাইছি আমি স্টেটটা চেঞ্জ, যার সাহায্যে করছি, যার হেল্পে করছি, তাকে ফোর্স বলছে। বাট এরকম কোনো নিয়ম নেই যে ফোর্স অ্যাপ্লাই করলেই তার স্টেট চেঞ্জ হবে, ঠিক আছে? এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে ফোর্স অ্যাপ্লাই করলেই আমার টাস্টে। যেমন ধর একটা অনেক বড় পাথর, মানে অনেক বিগ মাসের, অনেক বেশি মাসের একটা বডি আছে, বা তোর চারপাশে ধর ওয়াল আছে, দেওয়াল আছে, তুই সেখানে ফোর্স দিলে কি আর তার মোশন চেঞ্জ হবে? হবে, চেঞ্জ হবে না। বাট চেঞ্জ করার তুই চেষ্টা করছিস, ঠিক আছে? এই যে চেঞ্জ করার চেষ্টা, এটাই তোর হচ্ছে ফোর্স, মানে এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই করে তুই চেঞ্জ করার চেষ্টা করছিস। ফার্স্ট ডেফিনেশন ওটাই লেখ, দ্যাট ইজ কল ফোর্স। লেখ দ্য এক্সটার্নাল এফেক্ট with help of which one tries to change state of body is known as force. বাংলায় লেখ, যে বহিস্থ কারক দ্বারা, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয়, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয়, তাকে, কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় তাকে বল বলে, তাকে বল বলে। Yes. নেক্সট হেডিং কর ফার্স্ট ল, নিউটনস এর ফার্স্ট ল। ফার্স্ট লটা ভেরি ইজি, যে ইফ দেয়ার ইজ নো এক্সটার্নাল ফোর্স body at rest will remain at rest. And body in motion will remain in motion with constant velocity in a straight line. বাংলায় লেখ, বহিস্থ বলের অনুপস্থিতিতে স্থির বস্তু সর্বদা
স্থির বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা স্থির থাকবে এবং গতিশীল বস্তু সর্বদা সরল রেখায় সমবেগে গতিশীল থাকবে। গতিশীল বস্তু সর্বদা সরল রেখায় সমবেগে গতিশীল থাকবে। ঠিক আছে, এটা প্রুফ আমি পরেও করাতে পারি, বাট এখন বলে দিচ্ছি, এখন লিখবি না, এটা প্রুফটা পরেই করব। তো আমরা দেখ বেসিক্যালি তো সবাই জানি ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তাহলে দেন অ্যাক্সিলারেশন শুড বি 0। অ্যাক্সিলারেশন 0 মানে দেখ ভেলোসিটি কনস্ট্যান্ট। ওয়াই? বিকজ দেখ অ্যাক্সিলারেশন মানে কি ছিল? চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। ভেলোসিটির চেঞ্জ টাইমের রেসপেক্টে। অ্যাক্সিলারেশন 0 মানে ভেলোসিটি চেঞ্জ কোনো হচ্ছে না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে। তার মানে কোনো বডির ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, মানে কোনো বডি যদি ইনিশিয়ালি রেস্টে থাকে তাহলে সে পরেও রেস্টেই থাকবে। আর কোনো বডি যদি ইনিশিয়ালি মোশনে থাকে, কোনো একটা ভেলোসিটি থাকে, পরেও সেই ভেলোসিটি নিয়েই বাকি রাস্তাটা যাবে। তাই এটাই বলছে যে এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই করে তুই যদি বডির মোশন অফ স্টেট বা বডি যে স্টেটে আছে সেটা রেস্ট হোক বা মোশন হোক, তাকে চেঞ্জ করার কোনো ট্রাই না করিস, তাহলে বডি আগেও যেরকম ছিল, যে স্টেট অফ মোশনে ছিল, রেস্ট হোক বা মোশনে, পরেও সেই মোশনটাই বিলং করবে। ঠিক আছে, খুব একটা চেঞ্জ তার হবে না। নেক্সট হেডিং কর। আচ্ছা, কারো কোনো প্রবলেম থাকলে বল, জিজ্ঞাসা মানে কোনো কোশ্চেন থাকলে বল। আচ্ছা মানে বল। দাদা, বলছিলাম যে তুমি বললে যে কোনো এক্সটার্নাল ফোর্স না দিলে বডিটা রেস্টে থাকবে বা মোশনে থাকলে সেটা মোশনেই থাকবে। সাপোজ কোনো বলকে রোল করা হলো, তাহলে ওটা কি মানে ওটা তো রোলিং অবস্থায় থাকবে না সবসময়, ওটা তো কোনো না কোনো সময় স্টপ হবে, মানে ফ্রিকশন ছাড়া বলছি আমি। যদি কোনোটা না, স্মুথ, ফ্রিকশন না থাকলে, মানে এটা ফ্রিকশন কি না তাহলে আইডিয়াল কেস? ফ্রিকশন না থাকলে কোনোদিনই স্টপ হবে না। হ্যাঁ, ফ্রিকশন আছে বলেই স্টপ হচ্ছে। স্টপ হচ্ছে, তার মানে কি এই ফার্স্ট লটা কি আইডিয়াল কেস? না, আইডিয়াল কত, ওই তো ফ্রিকশনাল ফোর্স কাজ করছে তো। ফোর্সটা তুই দিবি এরকম তো বলা নেই, বডিটার উপর এক্সটার্নালি অ্যাপ্লাই হচ্ছে, সেটা তুই দিবি এরকম কোথায় বলেছি আমি? ফোর্স, ফ্রিকশন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে বডিটার উপর, যে বলটাকে গড়িয়ে দিচ্ছিস। আচ্ছা আচ্ছা। ওকেই দিতে হবে এরকম কোনো ম্যাটার নেই, বডিটার ওপর এক্সটার্নালি অ্যাপ্লাই হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তুই অ্যাজ এ এক্সটার্নাল এজেন্ট, তুই অ্যাজ এ এক্সটার্নাল পার্সনই সেটা দিবি, এরকম কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। ঠিক আছে, মানে স্যার যে কোনো ফ্রি ফলিং বডিতে গ্র্যাভিটেশনাল পুল এরকম টাইপের? হ্যাঁ আরেকবার বল। বলছি এক্সটার্নাল ফোর্স বলতে যে কোনো ফ্রি ফলিং বডিতে গ্র্যাভিটেশনাল পুল এরকম টাইপের তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ফোর্সই হতে পারে সেটা। ফোর্স মানে যেটা তুই এক্সটার্নালি দিবি, ওই জন্য তো আমি এখানে এক্সটার্নাল এফেক্ট লিখেছি, এরকম তো লিখিনি এক্সটার্নাল এফেক্ট বাই এ পার্সন, মানে একটা পার্সনকে দিতে হবে এরকম ম্যাটার নেই। আচ্ছা আচ্ছা। নেক্সট হেডিং কর হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। যারা বাংলায় লিখছিস তারা হেডিং করবি রৈখিক ভরবেগ। লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ, তো ডেফিনেশনটা ভেরি ইজি, দ্যাট ইজ পি ইজ ইকুয়াল টু এম ইনটু ভি। মানে মোমেন্টাম হচ্ছে আমার মাস ইনটু ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটিকে আমি মাস দিয়ে গুণ করব, তাহলে মোমেন্টাম পি পাবো। এবং পি একটা ভেক্টর কোয়ান্টিটি এবং এর ডিরেকশন কোন দিকে, না সেম ডিরেকশন as that of velocity. ভেলোসিটি যেদিকে ডিরেক্টেড থাকবে মোমেন্টামও সেই দিকেই ডিরেক্টেড থাকবে। মানে একদম যদি সহজ ভাষায় বলতে হয়, কোনো একটা বডির মাসের সাথে তার ভেলোসিটি মাল্টিপ্লাই করে দিবি, ঠিক আছে, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, তুই মোমেন্টাম পেয়ে যাবি। এই হচ্ছে আমার ব্যাপার, মানে যদি মড ভ্যালু দেখিস শুধু মাস ইনটু ভেলোসিটি, আর সেই মোমেন্টাম যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তার একটা ডিরেকশন ইম্পোজ করা উচিত, তো ডিরেকশনটা ভেলোসিটির ডিরেকশন। আচ্ছা, আমার একটু ওয়াইফাই চলে গেছিল, দাঁড়া।
ডিস্টার্ব হচ্ছে বৃষ্টির জন্য। Okay. শোনা যাচ্ছে তো না? এখনো শুনতে পাচ্ছিস না? মোবাইল নেটে ঠিক আছে। তো এই মানে লাস্ট মনে হয় মোমেন্টামটা লিখেছিলাম। ঠিক আছে, ডিস্টার্ব হলে বলবি, আমি মোবাইলের নেটে পড়াচ্ছি তো, ওয়াইফাই বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য। তাহলে এটা লিখেছিলাম লাস্ট, যে এর মড ভ্যালুটা কি না মাস ইনটু নর্মাল ভেলোসিটি, তার ডিরেকশনটা হচ্ছে ভেলোসিটির ডিরেকশনে, সেম ডিরেকশন অফ ভেলোসিটি। যাই হোক, তো মোমেন্টাম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, বিকজ ধর একটা বডি আছে, দুটো বডি, আমরা আজকে খুব একটা পড়বো না সেটা নিয়ে, ওয়ার্ক পাওয়ার এনার্জি যখন পড়বো একটা চ্যাপ্টার এর পরই, তখন আমরা ওটা নিয়ে আরো ভালো করে পড়বো। যে ধরে নে আজকে দুটো বাইক এসে একজন আরেকজনের সাথে কোলাইড করছে, তো যখন এইসব কেসগুলো হচ্ছে, মানে যখন দুটো পার্টিকেল বা দুটো বডি একজন আরেকজনের সাথে কোলাইড করে, তখন সে কত ভেলোসিটিতে আছে সেটা ইম্পর্টেন্ট না, তার পরিবর্তে তার মোমেন্টাম কত সেটা বেশি ইম্পর্টেন্ট। মানে তার ভরবেগ, যেটাকে আমরা বলি বাংলায়, মোমেন্টাম কত, মানে শুধুমাত্র অনলি যে কলিশনে কতটা সে পাওয়ার দিল বা কলিশনেতে কতটা এফেক্ট ফেলতে পারবে, সেটা কমপ্লিটলি তার ভেলোসিটির উপর ডিপেন্ড না। ভেলোসিটির উপর ডিপেন্ড কিন্তু কমপ্লিটলি না, তার মাসের উপরও ডিপেন্ড। মানে একটা কথা বলি তোকে, ধর একটা লরি আছে, লরিটা খুব আস্তে আস্তে যাচ্ছে, খুব ধীরে ধীরে, মানে ভেলোসিটি খুবই কম। অন্যদিকে একটা বাইক ভেরি হাই স্পিডে আসলো, লরিকে ধাক্কা মারলো, তাও কিন্তু বাইকের ড্যামেজ বেশি হবে, কারণ লরির মাস এতটাই বেশি, লরির ভেলোসিটি কম হলেও তার মোমেন্টামটা অনেক বেশি আছে। বুঝতে পারলি তো? তো দ্যাটস ওয়াই অনলি যখন একটা দুটো বডি কোলাইড করে, শুধু যে তাদের মধ্যে তাদের যে ভেলোসিটিটা ফ্যাক্টর, যে না কত ভেলোসিটিতে কে এসে ধাক্কা মারছে সেটা ফ্যাক্টর না, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মাসটাও একটা বড় রোল প্লে করে। দ্যাটস ওয়াই মোমেন্টাম ইজ ডিফাইন্ড, which is known as product of mass and velocity. মাস আর ভেলোসিটিকে গুণ করলে এটা আমি পাবো। ঠিক আছে, তো মোমেন্টাম খুব বেসিক মানে বেসিক জিনিস। এর ডাইমেনশন যদি আমাদের বার করতে হয়, তো আমরা ডাইমেনশন বার করতে পারি, তো জানিসই তোরা। তো মাসের ডাইমেনশন এম হবে, আর ভেলোসিটি হচ্ছে LT-1। এর ইউনিটও তুই লিখতে পারিস, এর ইউনিট কি হবে, মাসের ইউনিট হয় কেজি, আর মিটার পার সেকেন্ড হয় হচ্ছে ভেলোসিটির ইউনিট। এসআইতেই লিখে রাখলাম, এটা লিখে নে, যা লেখা আছে ছোটখাটো জিনিস লিখে রাখ। এখান থেকে যে পার্টটা আমরা চলে আসবো সেটা হচ্ছে সেকেন্ড ল এর পার্টটা। যারা বাংলায় লিখছিস তারা হেডিং করবি দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র কি বলছে না, ইন অ্যাবসেন্স না, বলছে অ্যাপ্লাইড ফোর্স is proportional to rate of change of momentum, is proportional to rate of change of momentum with time. বাংলায় লেখ, তাও বুঝিয়ে দিচ্ছি। লেখ, সময়ের সাথে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার, সময়ের সাথে রৈখিক ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক। প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক মানে ধর বলছে, ধরে নে t=0 সময় কোনো একটা বস্তুর বডির ভেলোসিটি ছিল u, আফটার টাইম t মানে সার্টেন টাইম যাওয়ার পর সেই বডিটারই ভেলোসিটি হয়েছে v, m মাসের বডি। ঠিক আছে, তাহলে মোমেন্টামের চেঞ্জ কতটা হয়েছে, ইনিশিয়ালি মোমেন্টাম কত ছিল mu, ফাইনাল মোমেন্টাম কত mv। তাহলে প্রাথমিক ভরবেগ বাংলায় লিখবি বা ইনিশিয়াল মোমেন্টাম, সেটা কত ছিল m × u। অন্যদিকে অন্তিম ভরবেগ বা ফাইনাল মোমেন্টাম, সেটা হচ্ছে কত না m × v। তাহলে এদের যে চেঞ্জ যদি আমি বার করি, কতটা চেঞ্জ হলো উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে কতটা পরিবর্তন হলো, তাহলে mv - mu/t - 0।
কারণ এটা টি ইকুয়াল টু 0 সময় ছিল, এই মোমেন্টামটা টি ইকুয়াল টু টি সময় হয়েছে, তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তো সেকেন্ড ল কি বলছে না, ফোর্স ইজ প্রপোর্শনাল টু দিস চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ। তাহলে প্রপোর্শনাল তুললে অবভিয়াসলি একটা প্রপোর্শনালি কনস্ট্যান্ট আছে, যাকে আমরা কে দিয়ে লিখলাম। আচ্ছা, এর পরের লাইনটা দেখ, ভি মাইনাস ইউ বাই টি, একে কি লেখা যায়, অ্যাক্সিলারেশন লেখা যায়, বিকজ অ্যাক্সিলারেশন মিনসই হচ্ছে ভেলোসিটি চেঞ্জ বাই টাইম। ভেলোসিটি ফাইনাল ভি থেকে ইউ, ভি মাইনাস ইউ মানে ভেলোসিটির চেঞ্জ, টি দিয়ে টাইম বোঝাচ্ছি। তো দিস ইজ দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ n12 বা নিউটন সেকেন্ড ল ইউ ক্যান সে। তো এখান থেকে আমরা লিখতে পারি, দেখ ইফ, এখান থেকে এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে, এক্সপেরিমেন্ট করে মানে এমনি মানে নর্মালি এক্সপেরিমেন্ট করে, এক্সপেরিমেন্টালি কি দেখা গেছে, যে আমরা যদি 1 কেজির একটা বডি নিই, 1 কেজির বডি নিই, তাতে যদি আমরা অ্যাক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে 1 নিউটনের মতো ফোর্স দিতে হয়। ঠিক আছে, মানে আমরা দেখছি এক্সপেরিমেন্টালি 1 কেজি বডির ওপর যখন আমরা 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি, না 1 মিটার স্কোয়ার তার অ্যাক্সিলারেশন বা ত্বরণ পাচ্ছি। দ্যাট মিনস এই যে প্রপোর্শনালি কনস্ট্যান্ট কে ছিল, সে কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কিছুই না, কে এর ভ্যালুটা শুধু 1। ক্লিয়ার? তাহলে এখান থেকেই আমার রিলেশনটা কি আসলো না, এফ ইকুয়াল টু এম এ। দিস ইজ দ্য ফেমাস নিউটনস ইকুয়েশন, যেটার ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথস করে থাকি। এটা লিখে নে, কোনো কোশ্চেন থাকলে বল। স্যার আমাকে একটু এ ফিজিক্যাল টু এম এর পার্টটা আরেকবার বলবেন, আমার কেটে কেটে গেল কথাটা আপনার। লেখা আছে দেখ, যদি আমরা 1 কেজি একটা মাস নিই কোনো বডি, তার উপর 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে তার অ্যাক্সিলারেশন 1 দেখা যায়। এটা এক্সপেরিমেন্টালি কথা বলছি। হ্যাঁ, দ্যাট মিনস এফ এর জায়গায় 1 বসাচ্ছি, এম এর জায়গায় 1 বসাচ্ছি, স্মল এ তাও 1 বসাচ্ছি, তাহলে কে এর ভ্যালু বেসিক্যালি 1। প্রপোর্শনালি কনস্ট্যান্টের ভ্যালু অলওয়েজ 1ই হবে। তাই রিলেশনটা এফ ইকুয়াল টু এম এই বলা হয়, এফ ইকুয়াল টু কে এম এ বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা সেকেন্ড ল থেকে ওই ফার্স্ট ল এর প্রুফটা করতে পারি, তো সেটাই নেক্সট হেডিং কর, ফ্রম n2l টু n1l। নিউটন সেকেন্ড ল থেকে বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ, ফ্রম n2l টু n1l। from Newton second law to Newton first law। ঠিক আছে, তো নিউটন সেকেন্ড ল এই রিলেশনটা দিচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এবার আমরা যদি এক্সটার্নাল ফোর্সটা 0 ধরি, তাহলে মাস ইনটু অ্যাক্সিলারেশন 0 পাচ্ছি। এখান থেকে অ্যাক্সিলারেশন 0 পাচ্ছি, যেহেতু কোনো বডিরই মাস 0 হতে পারে না। অ্যাক্সিলারেশন 0 পাওয়া মানে কি, ভেলোসিটি বা গতিবেগ যেটা আমরা বলে থাকি, দ্যাট ইজ কনস্ট্যান্ট। তাই তো, এটা পেলাম। তার মানে ইফ কারোর ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে যদি কেউ যদি কারোর ভেলোসিটি 0 হয়, মানে রেস্টে থাকে, তাহলে ফাইনাল তার ভেলোসিটিও কত হবে না, 0ই হবে, মানে সে রেস্টেই থাকছে, কেন ভেলোসিটি কনস্ট্যান্ট বলেছে। আর ইনিশিয়ালি যদি কারোর একটা ভেলোসিটি থাকে, মানে মোশনে থাকে, ধরার কারণে কথার কথা তার ভেলোসিটি u1, তাহলে ফাইনাল ভেলোসিটিও তার u1ই থাকবে। তাহলে এটাই আমার কি দেয়, নিউটনসের ফার্স্ট লকে ডিনোট করে, যে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, ঠিক আছে, বহিস্থ বল এক্সটার্নালি যদি কোনো ফোর্স না থাকে, তাহলে আমার রেস্টে থাকা বস্তু রেস্টেই থাকবে, আর মোশনে থাকা বস্তু যে ভেলোসিটিতে ছিল সেই ভেলোসিটিতেই বাকি পাথটা যাবে।
তাহলে এই হচ্ছে ব্যাপার, লিখে নে। এগুলো কিন্তু খুব একটা আসে না, লিখতে দেয় না, ঠিক আছে। আমরা আজকে দেখবি ক্লাসের শেষের দিকে ফ্রি বডি ডায়াগ্রাম বলে একটা জিনিস পড়বো, এন্ড ফ্রম দ্যাট ফ্রি বডি ডায়াগ্রাম আমরা অনেক অঙ্ক করবো। এইচসি ভার্মা টার্মা কিনতে হবে না, এইচসি ভার্মার নাম হয়তো অনেকে শুনেছিস, এটা আইআইটির বই, কিনতে হবে না, আমি পিডিএফ দিয়ে দেবো, কারণ আমি নিউটনস ল আর ফ্রিকশন এই দুটো চ্যাপ্টারই এইচসি ভার্মা থেকে করাই। তো বেকার দুটো চ্যাপ্টারের জন্য পুরো বইটা কিনে কোনো লাভ নেই, অনলাইনেও পেয়ে যাবি, তাছাড়া গুগলে যদি সার্চ মারিস এইচসি ভার্মা পার্ট 1 পিডিএফ ডাউনলোড আরামসে পেয়ে যাবে। যাই হোক, সেটা পরের কথা। তো প্রচুর অঙ্ক করতে হবে, মিনিমাম 70 থেকে 80টা অঙ্ক ক্লাস ওয়ার্কেই হবে। তো সেই জায়গাটা মেন ইম্পর্টেন্ট, বুঝতে পারলি? যেমন দেখতেও পাবি ওই জায়গাটা একটু কঠিন মেনলি, এগুলো খুব ইজি ইজি যেগুলো তোরা আগেই পড়েছিস সেইগুলো একবার রিক্যাপ করা হচ্ছে। ওকে, নাও এখান থেকে যে পার্টটা আসছি সেটা হচ্ছে অবভিয়াসলি নিউটন সেকেন্ড ল হয়ে গেল। নাও হেডিং কর থার্ড ল বা তৃতীয় সূত্র, বাংলায় হেডিং কর থার্ড ল বা তৃতীয় সূত্র। থার্ড ল তোরা সবাই জানিস, এটা বলার কিছু নেই, যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল and opposite reaction. Every action has a equal and opposite reaction, but যে জিনিসটা তোরা লিখতিস না, provided action and reaction takes place on same surface. মানে তুই ধর কাউকে একটা চড় মারলি, সে ঘুরিয়ে তোকে একটা লাথি মারলো, এটা নিউটনস থার্ড ল না। তুই যখন কাউকে একটা মারলি চড়, তোর মারার সাথে সাথে তোর হাতেও কিছুটা লাগলো, ওইটা হচ্ছে রিয়াকশন। মানে বোঝাতে চাইছি যেটা আমি, যে সারফেসে তুই ধর এই সারফেসে যে তুই বল প্রয়োগ করছিস, তার সাথে সাথে এই সারফেসটা তোকে আবার একটা বল ফিরিয়ে দিচ্ছে, যেটাকে আমরা রিয়াকশন ফোর্স বলছি। মানে অ্যাকশন এবং রিয়াকশন, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বিন্দুতে কাজ করছে, বা সেম পয়েন্টে বা সেম সারফেস দিয়েই কাজ করছে, ঠিক আছে। তো বাংলায় লেখ, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, কিন্তু কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া একই তলে কাজ করে। কিন্তু ক্রিয়া ও প্রতিক্রিয়া একই তলে ক্রিয়া করে, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই তলে ক্রিয়া করে, ক্রিয়া ও প্রতিক্রিয়া একই তলে ক্রিয়া করে। ঠিক আছে, হ্যালো দাদা, বলছি সেকেন্ড লাইনে ওটা কি লিখেছো? সেম সারফেস, action and reaction take place on the same, provided BED, provided action reaction takes place in the same surface. ওকে, তো নিউটনস থার্ড ল এর প্রমাণ করা যায়, তবে তার প্রমাণের আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পিসিএলএম। তো নেক্সট হেডিং কর প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন of linear momentum. বাংলায় লিখবি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ। ধর m1 মাসের একটা বডি আছে e1 স্পিডে, m2 মাসের একটা বডি আছে u2 স্পিডে ইনিশিয়ালি। তো এরা একটা সময় e1 যদি u2 থেকে বড় হয়, তাহলে একটা সময় গিয়ে কোলাইড করবে। তাহলে 1 নাম্বার বডি 2 নাম্বারের উপর একটা ফোর্স দিচ্ছে, অবভিয়াসলি সেটা কোন দিকে হবে বল? ডান দিকে। এটা লিখছি F21 বলে। F21 মানে কি না, ফোর্স অন টু
ডিউ টু 1, বইতে না উল্টো লেখা থাকতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। অনেকে F21 কে বাদিকে দেয়, ঠিক আছে, ফোর্স অন 1 ডিউ টু 2, সেটা ডিপেন্ড করছে এই যে সাফিক্স গুলো আছে সেগুলো দিয়ে তুই কি ডিনোট করতে চাইছিস। আমি এই সাফিক্স গুলো দিয়ে দেখ, প্রথম যে সাফিক্সটা, এই সাফিক্সটা দিয়ে কার ওপর বল অ্যাপ্লাইড হচ্ছে সেটা বোঝাতে চাইছি, আর সেকেন্ড সাফিক্সটা দিয়ে কে অ্যাপ্লাই করছে সেটা বোঝাতে চাইছি, তাই F21 লিখলাম। বোঝা গেল? ফোর্স অন 2 ডিউ টু 1, একের জন্য 2 এর উপর ফোর্স, তাহলে 2 ও 1 এর উপর একটা ফোর্স দেবে, F12, তাহলে F12 হচ্ছে ফোর্স অন 1 ডিউ টু 2, 2 এর জন্য 1 এর উপর ফোর্স, ঠিক আছে। তো যেই কলিশন হয়ে গেল, কলিশনের পর এর ভেলোসিটি আলাদা চেঞ্জ হয়ে V1 হয়ে গেল, এর ভেলোসিটি আলাদা চেঞ্জ হয়ে V2 হয়ে গেল। তো বলছে স্টেটমেন্টে এরকম বলছে, ইফ এক্সটার্নাল ফোর্স ইজ 0, কি বলি না দাদা এখানে তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দেখ এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে সেটা কমপ্লিটলি সিস্টেমের নিজের ইন্টারনাল ফোর্স। সিস্টেম মানে এখানে দুটো বডি M1 আর M2, দুটো বডিকে নিয়ে একটা সিস্টেম। এই যে F12 অ্যাপ্লাই হচ্ছে বা F21 অ্যাপ্লাই হচ্ছে, এই দুটোই হচ্ছে ইন্টারনাল ফোর্স, দুজনের মধ্যে কাজ করেছে, মানে একজন একজনের উপর দিয়েছে। F21টা 1 নম্বর 2 নম্বরের উপর দিয়েছে, আর F12টা 2 নম্বর 1 নম্বরের উপর দিয়েছে। তাহলে এখানে এক্সটার্নালি মানে তুই বাইরে থেকে কোনোভাবে এদেরকে ফোর্স দিয়ে ধাক্কা দিসনি, এরা নিজে থেকেই ধাক্কা খেয়েছে, এবং নিজে থেকে কলিশনের সময় যে ফোর্সটা অ্যারাইজ হয়েছে সেটা পুরোপুরি সিস্টেমের ইন্টারনাল ফোর্স। তুই এরকম ভেবে নে, একটা সিস্টেম ভাব, আর এই ছোট ছোট পার্টিকেল গুলোকে গ্যাসের পার্টিকেল ভাব। তাহলে গ্যাস পার্টিকেল একজন আরেকজনের সাথে কোলাইড করছে, তাহলে যে ফোর্সে গিয়ে কোলাইড করছে সেগুলো সবই ইন্টারনাল ফোর্স। তাহলে এক্সটার্নাল ফোর্স যদি 0 হয়, বলছে লিনিয়ার মোমেন্টাম of system is constant. বাংলায় লেখ, বহিস্থ বলের অনুপস্থিতিতে সংস্থার রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। বহিস্থ বলের অনুপস্থিতিতে রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। এই হচ্ছে তার ফর্মুলা। দেখ ইনিশিয়ালি কলিশনের আগে মোমেন্টাম কত ছিল, ফার্স্ট বডিটার M1 E1, সেকেন্ড বডিটার M2 U2। মোমেন্টাম মানে কি বুঝলাম, মাসের সাথে ভেলোসিটি গুণ করে দিয়ে যাস। তো দুটো বডিকে নিয়ে যদি একটা সিস্টেম ভাবিস, তাহলে টোটাল মোমেন্টাম কত, সিম্পল M1 E1 প্লাস করব, যোগ করব M2 U2। আফটার কলিশন এই গল্পগুলো হয়েছে M1 V1 আর M2 V2। তাহলে যেহেতু এক্সটার্নালি কোনো ফোর্স অ্যাপ্লাই হয়নি, তাহলে বলছে পুরো সিস্টেমের ইনিশিয়াল টোটাল মোমেন্টাম শুড বি ইকুয়াল টু টোটাল মোমেন্টাম আফটার কলিশন। এর একটা সব থেকে বেসিক উদাহরণ হচ্ছে, জানিস তো তোরা, সেটা হচ্ছে রিকয়েলিং অফ গান। তোরা এটা তো ছোট, এটা আমরা অঙ্কে করবো এগুলো, রিকয়েল অফ গান, যেটা কিনা নিউটনস থার্ড ল এরও একটা এক্সাম্পল, যে বন্দুক থেকে গুলি ছুড়লে বন্দুকটা পিছিয়ে যায়। রিকয়েল অফ গান, যে কোনো একটা বন্দুক থেকে ধর ইনিশিয়ালি তুই গুলি, মানে ইনিশিয়ালি তো গুলিটা বন্দুকের ভেতরেই আছে, তখন তো দুজনেরই মোমেন্টাম কিছু নেই, তাহলে দুজনেরই মোমেন্টাম 0। কেন? তখন বন্দুকটাও স্থির অবস্থায় আছে আর বন্দুকের ভেতরের গুলিটাও স্থির অবস্থায় আছে। এবার যেই তুই ফায়ার করলি তখন গুলিটা বেরিয়ে আসলো, ধরে নে গুলিটা V1 বেগে বেরিয়ে আসলো, গুলিটার মাস হচ্ছে M, আর এই বন্দুকটার মাস হচ্ছে ক্যাপিটাল M, আর এর V2 জানি না আমি, ঠিক আছে। তাহলে ফাইনাল মোমেন্টাম মানে ফায়ারিং করার পর গুলিটার মোমেন্টাম কত, স্মল m V1, আর বন্দুকটার মোমেন্টাম কত, ক্যাপিটাল M V2। V2 আমি জানি না কত হবে বা কোন দিকে হবে, কিছু জানি না। বন্দুকটার ভেলোসিটি V2 হচ্ছে এটা জানি, ঠিক আছে। তাহলে এখান থেকেই দেখ V2 ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস mv1 বাই ক্যাপিটাল M। এই যে মাইনাস সাইনটা পাচ্ছি, এই মাইনাসটা দিয়েই কি বুঝতে পারছি, যে গুলি যেদিকে ফায়ার করা হলো তার উল্টো দিকে ওই বন্দুকটা পিছিয়ে যাবে, ঠিক আছে। মাইনাস ভেক্টরিক্যালি মাইনাস কি বোঝায়, অপোজিট ডিরেকশনকে বোঝায়। তাহলে এখানে দেখ ভেক্টর কে আছে, V1টা ভেক্টর,
তাহলে v1 ভেক্টর যেদিকে v2 টা তার উল্টো দিকে হবে সেটা কি করে বুঝতে পারছি? এই মাইনাস সাইন দিয়ে। আর ম্যাগনিটিউড কত পাবো? এখানে স্মল m ক্যাপিটাল M এইসবের ভ্যালু বসাবো। তাহলে রিকয়েল অফ গান তোরা এতদিন নিউটনস থার্ড ল দিয়ে পড়েছিলিস যে এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তুই ফায়ার করছিস তাই গুলিটা বেরোচ্ছে, তাহলে এটা অ্যাকশন হলো। তার রিঅ্যাকশন হিসাবে গুলিটাও বন্দুকের ওপর একটা ফোর্স দিচ্ছে যার জন্য পিছিয়ে যাচ্ছে। তুই এভাবেও এক্সপ্লেন করতে পারিস রিকয়েল অফ গানকে। আবার পিসিএলএম থেকে বা প্রিন্সিপাল অফ কনজারভেশন থেকেও কিন্তু করতে পারিস, যে ইনিশিয়ালি ফায়ারের আগে আমার কিছু ছিল না, দুজনেই রেস্টে ছিল, তাহলে মোমেন্টাম জিরো দুজনেরই। তাহলে টোটাল মোমেন্টাম পুরো গুলি সহ বন্দুকের, পুরো ওই বুলেটটা সহ আমার গানের মোমেন্টাম জিরো। আফটার সাম টাইম তুই ফায়ার করলি, তাহলে ফায়ার করলে বুলেটটা একটা ভেলোসিটি অ্যাচিভ করলো, সেটা v1 কনসিডার করে নিলাম, আর বন্দুকের ভেলোসিটি v2 কনসিডার করলাম। তো দেখতে পাচ্ছি v2 টা v1 এর অপোজিট দিকে হবে, মানে আমি বুঝতেই পারছি। তো পিসিএলএম বেসিক্যালি নিউটনস থার্ড ল কে কিন্তু এক্সপ্লেন করে। এরা সবাই কিন্তু ইন্টারকানেক্টেড, মানে এনসিএল আছে বলে নিউটনস থার্ড ল আছে বলেই প্রিন্সিপাল অফ কনজারভেশন ল আছে, আবার ভাইস ভার্সা প্রিন্সিপাল অফ কনজারভেশন ল আছে বলেই নিউটনস থার্ড ল আছে। তুই প্রত্যেকটা জিনিসকে নিউটনস থার্ড লর অ্যাপ্রোচেও যেমন এক্সপ্লেন করতে পারিস, সেই একই জিনিসটাকে তুই পিসিএলএম দিয়েও এক্সপ্লেন করতে পারিস। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে বল, বাকিটা লিখে নে, ছবি টবি এঁকে যা আছে সব লিখে নে। তো আমরা ফার্স্টে যে প্রুফটা করব সেটা হচ্ছে নিউটনস থার্ড ল থেকে পিসিএলএম প্রুফ করা, মানে প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ ল অফ মোমেন্টাম, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম প্রুফ করা। কারোর লেখা বাকি আছে? হয়ে গেছে। তো নেক্সট স্টার দিয়ে হেডিং কর ফ্রম N3L টু PCLM। ঠিক আছে, বাংলাতে ওটা লিখ না, NCL থেকে PCLM। তাহলে আবার ছবিটা আঁকতে হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি u1, এর ইনিশিয়াল ভেলোসিটি u2, এই একে ফোর্স দিচ্ছে, এই ফোর্সটা হচ্ছে F21, এই ফোর্সটা হচ্ছে F12, এই ভেলোসিটি হচ্ছে v1, এর ভেলোসিটি হচ্ছে v2। তাহলে N3L টা ঠিক, মানে নিউটনস থার্ড লটা ঠিক। তাহলে বলছি অ্যাকর্ডিং N3L নিউটনস থার্ড ল, না F21 টা হচ্ছে অপোজিট অফ F12, মানে মাইনাস। মাইনাস দিয়ে কেন লিখলাম? দেখ F21 টা পজিটিভ এক্স অ্যাক্সিস দিয়ে কাজ করছে, on the other side F12 টা নেগেটিভ এক্স অ্যাক্সিস, they are opposite to each other, and in physics তোর মাইনাস সাইনটা অপোজিট ডিরেকশনকেই ডিনোট করে। নাও তুই যদি একটু ভালো করে খেয়াল করিস, F21 টা কি বলেছিলাম, যে F21 টাকে বলেছিলাম ফোর্স অন টু ডিউ টু 1, মানে 2 এর ওপর ফোর্স। আর সিমিলারলি F12 টাকে বলেছিলাম ফোর্স অন 1 ডিউ টু 2। তাহলে 2 এর ওপর যখন ফোর্স, 2 নম্বরের ওপর যখন ফোর্স, তাহলে 2 নম্বরে ফোর্স মানে আমরা সবাই কি জানি, মাস ইনটু অ্যাক্সিলারেশন, নিউটন সেকেন্ড ল পড়লাম। ফোর্স মানে আমরা সবাই জানি মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে F21 দিয়ে যখন ফোর্স অন 2 বোঝাচ্ছি তখন কি হবে, 2 নম্বরের মাস ইনটু 2 নম্বরের অ্যাক্সিলারেশন। কেন এটা আসলো 2 নাম্বার? বিকজ F21 টা কি ডিনোট করছে, সেকেন্ড বডির ওপর অ্যাপ্লাইড ফোর্স ডিনোট করছে। তো সেকেন্ড বডির ওপর অ্যাপ্লাইড ফোর্স যদি নেয়, তাহলে নিউটনের সেকেন্ড ল F ইকুয়াল টু ma, সেই ফর্মুলা অনুযায়ী সেকেন্ড বডির মাস m2, সেকেন্ড বডির অ্যাক্সিলারেশন a2। সিমিলারলি এখানে কি হবে না, m1 a1। তাহলে a2 মানে আমরা কি লিখতে পারি না, v2 মাইনাস u2/2, মানে a2 মানে ছিল অ্যাক্সিলারেশন, ফাইনাল ভেলোসিটি v2, ইনিশিয়াল ভেলোসিটি u2, তাহলে v2 মাইনাস u2/t। আর সিমিলারলি এখানে কি, ফাইনাল ভেলোসিটি v1, ইনিশিয়াল ভেলোসিটি u1/t, তাহলে টি কেটে গেল।
তাহলে M2V2 মাইনাস M2U2 ইকুয়াল টু M1V1 মাইনাস M1U1। তাহলে একদিকে সব ইয়েগুলোকে নিয়ে চলে আয়, একটা মাইনাস ছিল না, এখানে একটা মাইনাস ছিল, তাহলে এটা প্লাস হবে। তাহলে M1U1 আর M2U2 টাকে ওদিকে নিয়ে চলে যা, প্লাস M2U2 ইকুয়াল টু M1V1 প্লাস M2V2। এইভাবে লিখতে পারি আমি। তাহলে এটাই ছিল আমার PCLM এর ম্যাথামেটিক্যাল ফর্ম। পড়ে ফেল। স্যার হুম। স্যার ওই এক্সটার্নাল ফোর্স ইজ জিরো ওই জায়গাটাই না একটা অসুবিধা হচ্ছে, মানে এক্সটার্নাল ফোর্সটা কি করে জিরো হচ্ছে, মানে কোনো একটা জিনিসকে না ঠেললে সেটা কি করে একে অপরের সাথে কলিশন করবে, মানে গ্যাস বাদ দিয়ে যদি ভাবা হয়। গ্যাস বাদ দিয়ে না ভাবা বলে একটা বডি মোশনে আছে, সেটাকে তুই কোথায় ঠেলছিস? বডিটা একটা মোশনে আছে, প্রথম থেকেই বডিটা E1 স্পিডে আছে। তোদের খুব বাজে ধারণা, এই ছোটবেলায় 9-10 এতটাই ফিজিক্স বাজে পড়েছিস যে সব বস্তুই প্রথম থেকেই রেস্টে আছে, তাকে ঠেলে মোশনে শুরু করা হচ্ছে। আমি তো বস্তুটা প্রাথমিক থেকেই মোশনে আছে এটাই তো ধরতে পারি, কেন আমি ঠেলতে যাবো তাকে? সবসময় ফোর্স অ্যাপ্লাই করলে, তা যেটা দিয়ে শুরু করলাম ক্লাসটা, যে তার মোশন চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হবে, ভেলোসিটি বাড়বে কমবে যদি আমি এক্সটার্নালি একটা ফোর্স অ্যাপ্লাই করি। সবসময় বস্তু প্রাথমিক অবস্থা থেকে রেস্টেই আছে এই চিন্তা ভাবনাটা মাথা থেকে সরা, এবং তাকে আমাকে মোশনে আনার দায়িত্ব নিতে হয়েছে এরকম কোনো গল্প নেই। কোনো বস্তু প্রাথমিক অবস্থা থেকেই মোশনে থাকতে পারে। যাই হোক, এর আচ্ছা স্যার। উল্টোটা, এর উল্টোটা অনেক সময় প্রমাণ করতে দেয়, ঠিক আছে? উল্টোটা মানে হচ্ছে, উল্টোটা মানে এই PCLM থেকে NCL, ঠিক আছে? তো এই প্রুফটা লিখে রাখ, নেক্সট প্রুফটা লেখ, ফ্রম PCLM টু নিউটনস থার্ড ল, NCL। তো এটা এই লাইন থেকে শুরু কর, এখান থেকে দিয়ে এইখানে এসে শেষ হবে, ঠিক আছে? মানে এই লাইনটা আগে লিখবি, তারপরে এই লিখে নে, নাহলে ভুলে যাবি। এটা 3 নম্বর লাইন, এটা 4, এটা 5। প্রুফটা পুরো উল্টো থেকে লেখ, তাহলেই হবে। ছবিটা আবার আঁকবি। দাদা আর একবার বলো কোনখান থেকে লিখবো? আর এই বক্সটা থেকে উল্টো করে লেখ, এখান থেকে উল্টো করে লেখ। আচ্ছা আচ্ছা। নেক্সট দেখ, নেক্সট হেডিং কর ইম্পালস। দুটো জিনিস পুরো কমপ্লিটলি ডিফারেন্ট, একটা হচ্ছে ইম্পালস, একটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স, ঠিক আছে? দুটো কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো দেখ,
বাংলায় লিখবি ইম্পালসের বাংলা লিখবি ঘাত। তো বেসিক্যালি ইম্পালসের ডেফিনেশন, ইম্পালস বা বাংলাটা কি বললে? ঘাত, ঘাত। ইম্পালসের এমনি দেখে মনে হয় যে ইম্পালস আমরা যখন কথাটা ইউজ করি যে এটাও হয়তো ওয়ান কাইন্ড অফ এ ফোর্স, মানে এক রকমের ফোর্স। অ্যাকচুয়ালি তা না। ইম্পালসকে জেনারেলি যে দিয়ে ডিনোট করে, অন্য কিছু দিয়েও ডিনোট করা থাকতে পারে। এটা বেসিক্যালি ফোর্স ইনটু টাইমকে বোঝায়। এটা খুব বেসিক্যালি হচ্ছে ফোর্স ইনটু টাইমকে বোঝায়। মানে ধরেন একটা বডির ওপর 10 নিউটনের ফোর্স 2 সেকেন্ড ধরে কাজ করছে, তাহলে ইম্পালস কত? 10 ইনটু 2। বুঝতে পারলি তো? ইম্পালস কত? 10 ইনটু 2, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটা বেসিক্স গল্প। সেইটা হচ্ছে ইম্পালস, যে কতক্ষণ ধরে ফোর্সটা কাজ করছে সেই টাইমটা দিয়ে আমি যদি ফোর্সের ভ্যালুটাকে বা ম্যাগনিটিউড যাই আছে কিনা তাকে যদি মাল্টিপ্লাই করি, এটা একদম বেসিক ডেফিনেশন। তো ইম্পালসকে যদি আমরা আজকে ফোর্সটা যদি ভ্যারিং ফোর্স হয়, ফর ভ্যারিং ফোর্স, ভ্যারিং ফোর্স মানে বলতে পারি যে পরিবর্তনশীল বল, মানে ফোর্সের যে ভ্যালুটা সেটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট না। ফোর্সের ভ্যালুটা ধর এরকম ভাবে চেঞ্জ করছে এক একটা টাইমে এক একটা। যদি ইন্টিগ্রেশন করানো হয়েছিল, তো ইন্টিগ্রেশনের কনসেপ্টই ছিল কি, যে একটা বা ডিফারেন্সিয়েশন করানো হয়েছিল যে একটা ছোট ডিটি সেকশন আমরা ইমাজিন করছি, যে ডিটি সেকশনে ফোর্সটা অলমোস্ট কনস্ট্যান্ট। অনেকে বুঝতে পারলি না। দেখ, ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন যখন পড়িয়েছিলাম তখন বলেইছিলাম যে ইররেগুলার বডিজ থাকে, তাহলে এরকম ছোট ছোট সেকশনে ভেঙে নিতে হবে। এটা একটা সময়, এটা তার পরের সময়। এই ডিটিটা কি হয় বল? টেন্স টু 0 হয় তো। তাহলে এই সময় একটা ফোর্স দেওয়া উচিত আর এই সময় একটা ফোর্স দেওয়া উচিত, তো দুটো ডিফারেন্ট হওয়া উচিত। তো আমি বলতে চাইছি এই ডিটিটা যদি আমি এমন ইমাজিন করি, মানে খুব স্মল, খুবই খুবই স্মল ইমাজিন করি, যার জন্য দুটো আলাদা আলাদা সময় ফোর্সটা আলাদা দিচ্ছে না, মানে মোটামুটি একই আছে। মানে ধরে নেয় একটা সময় 1 নিউটন ফোর্স, তার পয়েন্ট 10.01 মিলি সেকেন্ড, মানে এত কম, পরও তো ফোর্সটা একই থাকবে মোটামুটি। বুঝতে পারছি? মানে আমরা এমন একটা স্মল ইন্টারভ্যালের ইমাজিনেশন করছি যেখানে ফোর্সটা অলমোস্ট কনস্ট্যান্ট। সেই জায়গায় ইম্পালস ইকুয়াল টু লেখা যায় ইন্টিগ্রেশন ওভার এফ ডিটি। ঠিক আছে? তো বেসিক্যালি ইন্টিগ্রেশন, এই ইম্পালসের এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ইন্টিগ্রেশন ওভার এফ ডিটি। এটাও তুই বুঝতে বলতে পারিস, কিন্তু এখানে ফোর্সটা কনস্ট্যান্ট থাকতে হবে। আর আজকে যদি ফোর্সটা কনস্ট্যান্ট না থাকে তাহলে এফ ডিটি ইন্টিগ্রেশন করে দেখতে হবে যে তার টোটাল ভ্যালু কত আসছে। যেরকম আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখেছি, যে ছোট সেকশনে ভাগ করে নিলাম, ডিটি সময়ের জন্য এফ কাজ করছে, তাহলে ইম্পালসটা কত? এফ ডিটি। এবার এই ছোট সেকশন গুলোকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল পেয়ে যাব, তাই ইন্টিগ্রেশন করেছি এফ ডিটি। ঠিক আছে? তো দেখ, এখান থেকে আমরা আরেকটা করতে পারি, যেহেতু জে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার এফ ডিটি পেলাম আমরা, এখান থেকে আরেকটা জিনিসও করা যায়। এফ মানে দেখ লেখা যায় এম ইন্টু অ্যাক্সেলারেশন, মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ডিভি ডিটি। তো দেখ ডিটি ডিটি অমিট হয়ে গেল, কাটবি না কেউ। হ্যাঁ, আমি আগেও বলেছিলাম এই ডিটি বা এগুলো এরকম ভাবে কাটা যায় না, এটুকুনি ভাবতে পারিস যে এদের এফেক্টটা অমিট হয়ে যাচ্ছে। তো ডিভির উপর ইন্টিগ্রেশন করলে ভি পাবি। সাপোজ ধরে নে যার লোয়ার লিমিট u1 আপার লিমিট v1, মানে ইনিশিয়াল ভেলোসিটি u1 ছিল, আফটার সাম টাইম ভেলোসিটি v1 হয়েছে। তাহলে নিয়ম কি ছিল? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইন্টিগ্রেশনের, সব এগুলো করানো আছে। তাহলে mv1 মাইনাস mu1, mv1 মাইনাস mu1 হচ্ছে। ঠিক আছে? তাহলে দেখ খুব ভালো করে যদি দেখিস, mv1টা কি না ফাইনাল মোমেন্টাম, আর mu1টা কি না ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে আমার কি না ইম্পালস। মোমেন্টামের চেঞ্জটা আমার কি হচ্ছে না ইম্পালস। ঠিক আছে? ইম্পালস বেসিক্যালি মোমেন্টামের চেঞ্জকে ডিনোট করে। পড়ে নে। আর কোনো কোশ্চেন থাকলে বল। এই জন্যই, হ্যাঁ বল।
কেউ বলছিস কিছু? যেটা বলছিলাম যে ইম্পালস, এতদিন একটা অনেকেরই ধারণা ছিল ইম্পালস মানে কত জোরে ঠেলবো। ইম্পালস মানে মানে আমরা জেনারেলি ইম্পালস মানে ওয়ার্ডটা ইংলিশে বা মানে যে কোনো কথা বলার সময় যেভাবে ইউজ করি, বা ঘাত কথাটা যারা বাংলায় আঘাত, ঘাত কথা থেকে আঘাত কথাটা এসছে, ঠিক আছে, যে কথায় বলতে ইউজ করি যে আমরা কতটা ইম্পালস দিলাম, কতটা আঘাত করলাম, কতটা ফোর্স দিলাম, এরকম বোঝায়। বাট অ্যাকচুয়ালি কিন্তু ফিজিক্সের ভাষায় ইম্পালস আলাদা কোয়ান্টিটি, ইম্পালস কিন্তু ফোর্স না, ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম, ঠিক আছে। বা আরেক ভাবে বলতে পারিস ইম্পালস মানে হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম, শুধু ভরবেগের পরিবর্তন ইম্পালস দিয়ে বোঝানো যায়। ঠিক আছে, কারোর লেখা বাকি আছে? হ্যাঁ স্যার। নেক্সট হেডিং কর ইম্পালসিভ ফোর্স। এইটা হচ্ছে ফোর্স, যাকে বাংলায় বলছে ঘাত বল। ফোর্স কথাটাই তো এখানে আছে, তো অসুবিধা হওয়ার কথা না। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, ঠিক আছে। ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল, তো ইম্পালসিভ ফোর্স জিনিসটা কি না, বলছে যে কোনো হাই ম্যাগনিটিউডের ফোর্স যদি খুব কম সময়ের জন্য কাজ করে, খুব শর্ট টাইম ইন্টারভেলের জন্য একটা বডির ওপর এফেক্ট ফেলে, অনেক হাই ম্যাগনিটিউডের ফোর্স, তখন তাকে আমরা ইম্পালসিভ ফোর্স বলছি। যদি এক্সাম্পল বলতে চাস যে এক্সাম্পল কি দাদা, এক্সাম্পল হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোর দুটো বডি যখন সাব অ্যাটমিক, আস্তে আস্তে তো তোরা কেমিস্ট্রিতে পড়ছিস, ইলেকট্রন, প্রোটন, পজিট্রন, অ্যান্টি নিউট্রিনো, এরকম অনেক দেখবি পার্টিকেল নিয়ে আস্তে আস্তে তোদের পড়তে হবে, না পড়লেও অন্তত শুনবি, টার্মস গুলো আস্তে আস্তে শুনবি, দেখবি এই যে সাব অ্যাটমিক পার্টিকেল তারা যখন একে আরেকজনের সাথে কোলাইড করে, সেই কলিশনটা ভেরি হাই ম্যাগনিটিউডের হয়, ঠিক আছে, মানে বিশাল ম্যাগনিটিউড নিয়ে তারা কোলাইড করে, কিন্তু কলিশনের ডিউরেশনটা খুব কম সময়ের জন্য থাকে। মানে হাই ফোর্স নিয়ে তারা একে অপরের সাথে কোলাইড করছে ঠিকই, কিন্তু খুব অল্প সময় পরই তারা আবার একে অপরের থেকে ডিট্যাচড হয়ে যায়, মানে কলিশনটা অনেকক্ষণ ধরে হয় এরকম না। তাহলে হাই ম্যাগনিটিউডের ফোর্স যখন খুব শর্ট টাইম ইন্টারভেলের জন্য কাজ করছে, তখন আমরা তাকে নাম দিচ্ছি ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল বলি। তাহলে ইম্পালস আর ইম্পালসিভ ফোর্সের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল, যে ইম্পালস হচ্ছে ফোর্স ইনটু টাইম, আলাদা জিনিস, একটা আলাদা কোয়ান্টিটি ফিজিক্সের ভাষায়। ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ফোর্স যার ম্যাগনিটিউডটা হাই কিন্তু ডিউরেশনটা কম। তো লেখ ফোর্স অফ হাই ম্যাগনিটিউড and low time duration is known as impulsive force. বাংলায় লিখবি, বৃহৎ মানের বল কিন্তু অল্প সময়ের জন্য ক্রিয়া করলে তাকে ঘাত বল বলে। বৃহৎ মানের বল কিন্তু অল্প সময়ের জন্য কাজ করলে তাকে ঘাত বল বলে। ঠিক আছে, ওকে। এখান থেকে যে জিনিসটা আমি বার করতে পারি, এরপরে যে জিনিসটা একদম পেজের মাঝখানে হেডিং করবি এবং বলতে পারিস এখান থেকেই চ্যাপ্টার শুরু হলো। এতক্ষণ যা পড়াচ্ছিলাম সবই ইন্ট্রোডাকশন ছিল। বইতে দেখবি ইনিশিয়ালি অনেক কিছু আছে এই চ্যাপ্টারটায়, কিন্তু এই চ্যাপ্টার থেকে মনে রাখ কোনো থিওরি আসবে না, অনলি দুটো ম্যাথস আসবে, দুটো নিউমেরিক্যালস আসবে। তাই নিউমেরিক্যালস গুলো করা ভেরি ইম্পর্টেন্ট। একদম পেজের মাঝখানে হেডিং কর নতুন করে একদম ফ্রি বডি ডায়াগ্রাম, এই যে এটাই আমাদের আজকের বোঝানোর নতুন বা ইম্পর্টেন্ট জিনিস।
এটা যদি বুঝতে পারিস তাহলে ফিজিক্স আর হবে, এটা যদি বুঝতে না পারিস আর হবে না। তাই হাই কনসেন্ট্রেশন নিয়ে বোঝার চেষ্টা করবি, যেখানে কনফিউশন হবে জিজ্ঞাসা করবি। ফ্রি বডি ডায়াগ্রাম সবাই হেডিং কর, বাংলা ইংলিশ কোনো বলে লাভ নেই। ফ্রি বডি ডায়াগ্রাম। তো ইনিশিয়ালি আমাদের কতগুলো ফোর্স নিয়ে কাজ করতে হবে। ফার্স্ট যে ফোর্সটা আসছে সেটা হচ্ছে টেনসাইল ফোর্স, বা বাংলায় এর নাম হচ্ছে টান। তো যখনই দড়ি থাকবে দুটো বডির মধ্যে দড়ি দিয়ে কানেক্টেড থাকবে, রোপ থাকবে, তখনই সেই জায়গায় টেনশন বা টি, আমরা টেনসাইল ফোর্স বা টি এর কথা বলবো। এই যে দড়ি আছে, এই দড়ির জন্য টিটা আসবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টেনসাইল ফোর্স ইজ অলওয়েজ অ্যাওয়ে ফ্রম দ্য বডি। টেনশনের ডিরেকশন সবসময় বস্তু থেকে দূরের দিকে হবে। তার মানে এই বডিটার জন্য টেনশনটা এই দিকে, আবার এই বডিটার জন্য টেনশনটা এই দিকে। বুঝা যাচ্ছে? সবসময় অ্যাওয়ে ফ্রম দ্য বডি, দড়ির বরাবর, রোপ বরাবর অ্যাওয়ে। আর একটা ছবি আঁকি, ধর পুলি আছে কোনো, ঠিক আছে, সেই পুলি থেকে ঝুলিয়ে দিয়েছি, এই দড়িটা থেকেই গিয়েই আবার এদিক দিয়ে আর একটা ঝুলিয়েছি, তাহলে এখানেও একটা দড়ি, তাহলে এখানেও টেনশনটা উপরের দিকে, এখানেও টেনশনটা উপরের দিকে, অ্যাওয়ে ফ্রম দ্য বডি সবসময়। আজকে যদি ডিসকন্টিনিউয়াস রোপ হয়, মানে অনেকগুলো রোপ থাকে, দেখ এখানে আমি প্রথম যে দুটো ছবি এঁকেছি একটা একটা করে রোপ, যদি দুটো করে রোপ থাকে বা তিনটে রোপ থাকে, যাই থাকুক না, ধর এরকম আসে, ডিসকন্টিনিউয়াস রোপ হলে টেনশনের ভ্যালু আলাদা আলাদা হবে। মানে ধর এইখানটাতে এই বডিটার জন্য এই দিকে টেনশন T1, এটাতে টেনশন T1, মানে একটা দড়িতে একই হবে কিন্তু এই দড়িটায় আবার আলাদা হবে T2, এই দড়িটায় আবার T2। বুঝা যাচ্ছে? এরকম ব্যাপার। মানে তুই যদি আলাদা আলাদা করে আঁকিস, এই ফার্স্ট বডিটার উপর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, ফার্স্ট বডিটার উপর শুধু T1 কাজ করছে, সেকেন্ড বডিটার উপর ডান দিকে T2, লেফট সাইডে T1, থার্ড বডিটার ক্ষেত্রে শুধু লেফট সাইডে T2। তো শুধু দুটো জিনিস মনে রাখবি এখান থেকে, তোরা সব যা লিখছিস সব লিখে নিবি, শুধু দুটো জিনিস মনে রাখতে হবে। দড়ি থাকলে টি নিয়ে ভাবনা চিন্তা করতে হবে 1 নম্বর। 2 নম্বর, টি এর ডিরেকশন অ্যাওয়ে ফ্রম দা বডি, আমাকে এইভাবেই আঁকতে হবে। আর 3 নম্বর হচ্ছে যদি দড়ি একটাই থাকে তাহলে টি এর ভ্যালু একটাই হবে। দেখ এখানে কিন্তু এই দুটো ছবিতে কিন্তু T1 T2 কোনো ধরিনি, যেহেতু একটাই দড়ি ছিল, একটাই কন্টিনিউয়াস দড়ি। এখানেও কিন্তু এই একটাই দড়ি এখান থেকে গিয়ে পুলির ওপর দিয়ে গিয়ে এখানে গেছে, তাই না? একটাই দড়ি ছিল বলে একটাই টি দিয়ে লিখেছি। কিন্তু যখনই ডিসকন্টিনিউয়াস দড়ি থাকবে, মানে এরপর যদি আরো দড়ি থাকতো T3 হতো, যদি ডিসকন্টিনিউয়াস দড়ি থাকে তখনই আমার টেনশনটা আলাদা আলাদা হবে, T1 T2 এরকম ভাবে হবে। কোনো কোশ্চেন থাকলে বলে ফেল। সেকেন্ড যে ফোর্সটা নিয়ে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ওয়েট বা ওজন। তো ওয়েট তো জেনারেলি আমরা সবাই জানি যে ওয়েট অলওয়েজ নর্মাল সারফেসে কোন দিকে কাজ করে, না ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করে, যার ভ্যালু কিনা mg। কিন্তু এটা তোরা জানিস, এটা এমন কিছু নতুন কিছু আমি বললাম না, কিন্তু যেটা নতুন বলছি সেটা হচ্ছে যদি ইনক্লাইন প্লেনে থাকে, যদি ইনক্লাইন প্লেনে থাকে, সবসময় মনে রাখবি ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই থাকবে, ওয়েট সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডসই কাজ করে। কিন্তু ইনক্লাইন প্লেনে যদি হয় তাহলে একটু সেই ওয়েটের একটা কম্পোনেন্ট পাওয়া যায়। সেই কম্পোনেন্ট গুলো কি কি, না ডাব্লু যদি এটা হয় আর এই থিটাটা, এই অ্যাঙ্গেলটা, এই নততল বা ইনক্লাইন প্লেনের এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। কিভাবে হচ্ছে বোঝাচ্ছি। তাহলে এই দিকে পাবো ডাব্লু কস থিটা কম্পোনেন্টে ভাঙা, আশা করি এতদিনে কম্পোনেন্টে ভেক্টর ভাঙা শিখে গেছি, যেটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। অনেকে বুঝতে পারলি না এটা এটা থিটা হলে এটা থিটা হলোই কি করে। দেখ প্রথমত এইটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, দেখ সিমিলার অ্যাঙ্গেল বা বাংলায় যাকে বলছে অনুরূপ কোণ, তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি মাইনাস থিটা,
তাহলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে করলে কত আসবে বল থিটা আসবে। তো তোর অত কিছু এত কিছু জেনে বা বুঝে লাভ নেই, তুই শুধু এটুকুনি মনে রাখবি ইনক্লাইন প্লেনে যদি আমার একটা বডি থাকে তার ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, তার একটা কম্পোনেন্ট ডাব্লু কস থিটা এরকম কাজ করবে, তার আর একটা কম্পোনেন্ট ডাব্লু সাইন থিটা, মানে আমি কম্পোনেন্টে ভাঙতে পারবো। এই জায়গায় যেমন কম্পোনেন্টে ভাঙার কোনো ব্যাপার নেই, কিন্তু ইনক্লাইন প্লেনে ওয়েট থাকলে তাকে কিন্তু কম্পোনেন্টে ভাঙতেই হবে আমাকে। আরো কোশ্চেন থাকলে বল। ওয়েট হয়ে গেল, এরপর হেডিং করবি হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স, 3 নাম্বার ফোর্স যেটা তোকে পড়তে হবে, নর্মাল রিয়াকশন ফোর্স। বাংলায় লিখবি হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল। দেখ নর্মাল রিয়াকশন ফোর্স জিনিসটা অনেকটা এইরকম, দেখ আমরা যে দিই এই নর্মাল রিয়াকশন ফোর্সের জন্যই কিন্তু আমাদের ওয়েটের সেন্সেশন হয়। আমাদের খুব একটা বাজে ধারণা আছে যে এই যে ডাব্লু, ধর তুই দাঁড়িয়ে আছিস সারফেসে, মেঝের ওপর দাঁড়িয়ে আছিস তুই, তোর একটা ওয়েট আছে কোন দিকে নিচের দিকে, তুই ধর একটু রোগা তাহলে তোর ওয়েট কম, আমি মোটা মানুষ, মোটা হলে ওয়েট বেশি। এই যে আমার ওয়েট বেশি বা তোর ওয়েট কম এর সেন্সেশনের জন্য ডাব্লু দায়ী এরকম আমরা ভেবে থাকি, অ্যাকচুয়ালি কিন্তু না। ডাব্লুটা তো আমি সারফেসের উপর দিচ্ছি, এটা আমি কি করে ফিল করব? তাহলে আমি যে ফোর্সটা দিলাম, আমি যে অ্যাকশনটা দিলাম, অ্যাকর্ডিং নিউটনস থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ এ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। তাহলে সারফেস আমাকে কি হবে বল ওপরের দিকে ঠেলবে, তাহলে সারফেস ওপর দিকে যেটা দিয়ে ঠেলছে, যেটাকে আমরা এন দিয়ে লিখছি, এই এনটা হচ্ছে আমার নর্মাল রিয়াকশন ফোর্স। এই এনটা আছে বলেই আমরা ওয়েট ফিল করতে পারছি। আমরা দেখবি গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়বো, যখন পরে গ্র্যাভিটেশন পড়বো সেখানে আমরা পড়বো যে যারা অ্যাস্ট্রোনমার, মানে যারা ওই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আছে, তারা দেখবি ভেসে বেড়ায়, তাদের ক্ষেত্রে ডাব্লুটা জিরো হয় না, অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে ক্যাপিটাল এনটা কোনো না কোনো কারণে জিরো হয়ে যায়। বা তোদের একটা ছোট উদাহরণ বলি, পরের দিন এরা পড়বো, তোরা অনেকেই কম বেশি লিফটে ওঠানামা করেছিস, লিফটে যখন নামিস নিজেকে ভারী মনে হয়, আবার লিফটে যখন উঠিস নিজেকে হালকা মনে হয়। অ্যাকচুয়ালি কি তোর ওয়েট কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে লিফট ওঠানামার সময়? অ্যাকচুয়ালি তা হচ্ছে না, অ্যাকচুয়ালি নেক্সট দিন দেখবি যে এই এন এর ভ্যালুটা কম বেশি হচ্ছে। তো বেসিক্যালি আমার ওয়েট কত, মানে সেটা যে আমার ফিলিং যে আমার এতটা ওয়েট, এই ফিলিংটার জন্য এই ক্যাপিটাল এন বা নর্মাল রিয়াকশন ফোর্সটা দায়ী। ঠিক আছে, আমরা ওয়েট মাপার যন্ত্রে গিয়ে কিন্তু এন মাপি না, ওয়েট মাপার যন্ত্রের কথা আলাদা, ওয়েট মাপার যন্ত্রে গিয়ে আমরা ডাব্লুই মাপি, ওয়েট মাপার যন্ত্রের কথা বলছি না। এমনি নর্মাল দাঁড়িয়ে থাকা অবস্থায় যে আমার এই নিজেকে ভারী মনে হচ্ছে বা নিজেকে হালকা মনে হচ্ছে, বা এই যে লিফট যখন ওঠানামা করছে তখন কখনো নিজেকে হালকা মনে হচ্ছে কখনো ভারী মনে হচ্ছে, এই যে মনে হওয়া গুলো, এই যে ফিলিংস গুলো, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে ক্যাপিটাল এনটা দায়ী হবে, তার জন্য সম্পূর্ণরূপে কিন্তু ক্যাপিটাল এনটা দায়ী। ঠিক আছে, আচ্ছা এটা তো নর্মাল, যে নর্মালি সারফেসের উপর রাখলে এন এর ভ্যালু এমজির সাথে সমান হবে, আর এন এর ভ্যালু সবসময় আপওয়ার্ডসই হয়। কিন্তু যদি ইনক্লাইন প্লেনে রাখিস, তাহলে এন এর ভ্যালু ডাব্লু কস থিটার সাথে সমান হবে, বা এমজি কস থিটা যাই বলিস না কেন, ডাব্লু কস থিটা বা এমজি কস থিটার সাথে সমান হবে নর্মাল রিয়াকশন ফোর্সের ভ্যালু। কারণ তখন এনটা এই দিকে আছে, এনটা এইদিকে আপওয়ার্ডস, তো সেই দিকে ডাউনওয়ার্ড ফোর্স কি আছে ডাব্লু, তার ডাব্লু কস থিটা ডাব্লু কস থিটার সাথে সে সমান হবে। তো ইনক্লাইন প্লেনে এন এর ভ্যালু ডাব্লু কস থিটার সাথে সমান হয়, আর নর্মালি মানে প্লেন সারফেসে এন এর ভ্যালু ডাব্লুর সাথে সমান। ঠিক আছে, তাহলে ইনক্লাইন প্লেন মানে বুঝতে পারছিস তো, এই যে বস্তুটা, এইটা ইনক্লাইন প্লেনের উপর বডিটা যদি রাখি, বডিটা ইনক্লাইন প্লেনকে কোন দিকে ঠেলছে বল, এই দিকে।
তাহলে ইনক্লাইন প্লেনের যে সারফেস সে কোন দিকে ঠেলবে, ওপর দিকে, যেটাকে আমরা এন বলছি। লিখে নে। বেসিক্যালি ভ্যালুগুলো আর ডিরেকশন গুলো জেনে রাখাটা ইম্পর্টেন্ট, যে কোন ফোর্স কোন দিকে কাজ করে। কারণ তোকে অঙ্ক যে দেবে তোকে তো বলে দেবে না যে এইদিকে ফোর্স কাজ করছে। মানে আমাদেরকে খালি ওয়েটটা বলে দেবে? কি বলে দেবে? মানে খালি কি বডির ওয়েটটা বলে দেবে শুধু? সে অঙ্ক আজকে দেখা যাবে। নেক্সট টাইপ অফ ফোর্স হচ্ছে ফ্রিকশন। দেখ, ফ্রিকশন ইন্ডিভিজুয়ালি একটা চ্যাপ্টার, ঠিক আছে? নিউটনস, তোরা বইতে যদি দেখিস নিউটনস লজ অফ মোশনের পর ফ্রিকশন আলাদা করে একটা চ্যাপ্টার আছে, কিন্তু আমার এই চ্যাপ্টারে অঙ্ক করার সময় অনেক সময় ফ্রিকশন চলে আসবে, তাই অল্প পড়িয়ে রাখছি। বাট অ্যাকচুয়ালি ডিটেলসে কেন এই ভ্যালুটা হলো, কেন এরকমই হলো, অন্য কিছু হলো না কেন, মানে ডিটেলস এক্সপ্লেনেশন, সেটা কিন্তু ফ্রিকশন চ্যাপ্টার যখন নেক্সট শুরু হবে তখন হবে। তো যাই হোক, ফ্রিকশন এমনি বেসিক আইডিয়া তোদের আছে যে কোনো একটা বডি যেদিকে মুভমেন্ট করতে চায় তার অপোজিট দিকে ফ্রিকশন অলওয়েজ কাজ করে। তো ফ্রিকশন একটা অপোজিং ফোর্স। তো জেনারেলি ফ্রিকশনের ভ্যালু হয় মিউ ইনটু এন। যেমন নর্মাল সারফেসে তাহলে এন এর ভ্যালু এমজির সাথে সমান, তাহলে ফ্রিকশনের ভ্যালু মিউ এমজি হয়। এই মিউটাকে একটা নাম দেওয়া হয়েছে, এই মিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। বাংলায় এটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক। মানে এটা কিসের ওপর ডিপেন্ড করে? এই যে দুটো সারফেসের মধ্যে ফ্রিকশন কাজ করছে, মানে এই যে এই বডিটার যে লোয়ার সারফেস আর ধর রাস্তা, সেটা কিরকম জিনিস দিয়ে তৈরি তার উপর ডিপেন্ড করছে। মানে ধর একটা ছোট উদাহরণ বলি, কাঠের গুঁড়োর ওপর দিয়ে একটা বস্তুকে গড়িয়ে নিয়ে যাওয়া যতটা সোজা বা স্লাইড করে নিয়ে যাওয়া যতটা ব্যাপার, বরফের যদি আজকে রাস্তা হতো, কাঠের গুঁড়ো দিয়ে রাস্তা আর বরফের রাস্তা, ভাব, অবভিয়াসলি বরফের রাস্তাতে স্লাইড করে নিয়ে যাওয়াটা সুবিধা। তার কারণ কি, ওখানে একই বস্তুকে, কিন্তু হ্যাঁ একই বস্তুকে, একই ভরের বস্তুকে যদি দুটো রাস্তায় নিয়ে যাস দেখবি বরফে তাড়াতাড়ি স্লাইড করতে পারছিস, কেন ওখানে ফ্রিকশনটা কম, বেসিক্যালি মিউটা কম। তো মিউ হচ্ছে ওই যারা যে দুটো সারফেস কন্ট্যাক্টে আসছে তাদের উপাদান কিরকম, তাদের মেটেরিয়াল কিরকম, তাদের নেচার কিরকম তার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এর উচ্চারণটা হচ্ছে মিউ, এম ই ইউ, মিউ, ঠিক আছে? আর আজকে যদি ইনক্লাইন প্লেনের দিকে কাজ করে, ধরে নে ইনক্লাইন প্লেন এরকম আছে, আজকে ইনক্লাইন প্লেনে এইদিকে ছিল ডাব্লু কস থিটা, এইদিকে ছিল নর্মাল রিয়াকশন ফোর্স এন, এইদিকে ছিল ডাব্লু সাইন থিটা। তাহলে আজকে বস্তুটা যদি নিচের দিকে নামে সাপোজ, তাহলে ফ্রিকশনটা কোন দিকে কাজ করছে না অপোজিট দিকে। অলওয়েজ ফ্রিকশন হচ্ছে মোশনের অপোজিটে, বাকি অত কিছু তোকে দেখতে হবে না। আর ফ্রিকশনের ভ্যালু অলওয়েজ মিউ ইনটু এন। যেহেতু ইনক্লাইন প্লেনে এন এর ভ্যালু ডাব্লু কস থিটা, তাই এখানেও ফর্মুলাটা হয়ে যাবে মিউ ইনটু ডাব্লু কস থিটা। যখন নর্মাল হরাইজন্টাল প্লেন নিয়েছিলাম, যেহেতু এন এর ভ্যালু এমজি ছিল, ফ্রিকশনের ভ্যালু মিউ এমজি ছিল। যেহেতু এখানে এন এর ভ্যালু এমজি কস থিটা হচ্ছে ইনক্লাইন প্লেনে, তাই এখানেও মিউ এমজি কস থিটা হচ্ছে। তুই এত কিছু না মুখস্থ রেখে তুই এটা মনে রাখবি, ফ্রিকশনের ভ্যালু হচ্ছে মিউ এন, আর ফ্রিকশন বস্তুর মোশনের অপোজিটে কাজ করে, তাহলেই হবে। এবার ওই বডিতে এন এর ভ্যালু কত সেটা তুই বডি দেখে বার করে নিতে পারবি, দিয়ে তারপর এন এর জায়গায় সেই ভ্যালুটা বসিয়ে দিলেই তোর ফ্রিকশনের ভ্যালুটা তুই পেয়ে যাবি। লাস্ট যে ফোর্সটা আমরা পড়বো সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। এই কন্ট্যাক্ট ফোর্স বা স্পর্শ বল জেনারেলি ধরতে হয় না, কনসিডার করতে হয় না, যদি না তোকে অঙ্কে বলে দেয়। অঙ্কে যদি কন্ট্যাক্ট ফোর্স বার করতে দেয় বা যদি বলে দেয় যে কন্ট্যাক্ট ফোর্স কনসিডার করো, তাহলেই একমাত্র কন্ট্যাক্ট ফোর্স কনসিডার করবি, না হলে কনসিডার করার খুব একটা প্রয়োজনীয়তা নেই। বাকি ফোর্স গুলো তুই এমনি কনসিডার করবি। কন্ট্যাক্ট ফোর্স বা বাংলায় বলছে স্পর্শ বল। তো জেনারেলি কন্ট্যাক্ট ফোর্স, দুটো বডি যখন একে অপরের সাথে কন্ট্যাক্টে আছে তখন কন্ট্যাক্ট ফোর্স বার করা হয়। যখন দুটো বডি একটা আরেকজনের সাথে কন্ট্যাক্টে আছে তখন কন্ট্যাক্ট ফোর্স বার করা হয়। একজন আরেকজনের সাথে কন্ট্যাক্টে আছে মানে, মানে ধরে নে এই বডিটার সাথে কন্ট্যাক্টে, এরকম হরাইজন্টাল কন্ট্যাক্ট কিন্তু, হ্যাঁ এইরকম কন্ট্যাক্টে থাকলে হবে না, এই যে এরকম থাকলে হবে না।
এরকম হরাইজেন্টাল ভার্টিক্যালি কন্ট্যাক্ট ফোর্স থাকে না, হরাইজেন্টালি অলওয়েজ কন্ট্যাক্ট ফোর্স থাকে। তাহলে এই ফার্স্ট বডিটা সেকেন্ড বডিটাকে একটা ফোর্স দিয়ে ঠেলবে, সিমিলারলি নিউটনস থার্ড ল, সেকেন্ড বডিটা ফার্স্ট বডিকে একটা নিউটনস মানে একটা ফোর্স দিয়ে ঠেলবে। জেনারেলি কন্ট্যাক্ট ফোর্স অলওয়েজ ইনটু দা বডি হয় বা ইনওয়ার্ডস হয়। মানে আমি যদি ডিরেকশন আঁকি, এই বড় বডিটার জন্য কিরকম হচ্ছে না, এইটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, আর এই ছোট বডিটার জন্য এইটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে ইনটু দা বডি। টেনশনটা যেমন কি দেখছিলিস অ্যাওয়ে ফ্রম দা বডি, কন্ট্যাক্ট ফোর্স সিমিলারলি ডিরেকশন হচ্ছে ইনটু দা বডি। বাট জেনারেলি অঙ্কে না বললে বা অঙ্কে যদি কন্ট্যাক্ট ফোর্স তোকে বার করতে বলে তাহলেই কনসিডার করা উচিত, না হলে দরকার খুব একটা পড়ে না। কারণ দেখ একটা একেবারে অপোজিটে এবং ভ্যালু গুলোও সেম, তো কেটে ওই নাল রেজাল্টেন্টটা জিরোই হবে। তো মানে কনসিডার না করলেও খুব একটা অসুবিধা হয় না এমনি নর্মাল অঙ্কগুলোতে, ঠিক আছে? লিখে নে। এরপর আমরা 3টে অঙ্ক করব, তারপর ছুটি। 3টে না, সরি 4টে অঙ্ক করব। এই যে অঙ্ক শুরু হলো কবে শেষ হবে বলা যাচ্ছে না, ঠিক আছে? মিনিমাম তো 50-60 খানা অঙ্ক হবেই। সব থিওরির খাতাতেই করবি, কোনো অসুবিধা নেই। ফার্স্ট একদম ইজি দিয়ে শুরু করছি, একদম ইজি, যেটা মুখে মুখে হয়ে যাবে। বলছে 10 কেজির একটা বডি আছে, তার উপর 30 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলাম, তো অ্যাক্সিলারেশন কত জানতে চেয়েছে। তো খুব ইজি, এটার জন্য ফ্রি বডি ডায়াগ্রামের কোনো দরকার নেই। ফোর্স ইকুয়াল টু কত, মাস ইনটু অ্যাক্সিলারেশন। ফোর্স 30 বলা আছে, মাস হচ্ছে 10, তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। করে নে। আচ্ছা, এই চ্যাপ্টারে আমরা যত অঙ্ক করব সেখানে আমরা পুলি এবং রোপ গুলো মাসলেস এবং পুলির রোটেশনকে ধরা হচ্ছে না, ঠিক আছে? এই যে রোপ আর এই যে পুলি আছে, এই পুলিগুলো মাসলেস আর রোপ গুলো মাসলেস কনসিডার করা হচ্ছে, ঠিক আছে? কোনো এদের মাস আছে বলে কনসিডার করা হচ্ছে না। পরে যখন রোটেশনাল মোশন করব তখন দেখবো এদের মাস। এইরকম ছবিতেও ধর পুলিটা এরকম আছে, পুলির ওপর দিয়ে এরকম দুটো মাস চাপানো আছে, তাহলে এটা একটা আইডিয়াল অঙ্ক, মানে আসতে পারে এরকম এক্সামের অঙ্ক। এটা খুবই ইজি ছিল ফার্স্ট একটা, যে এখানে তোকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে, তো তুই ছবি দেখে বুঝতে পারছিস এটা 10 কেজি মানে এই জিনিসটা নামবে, এই জিনিসটা উঠবে। এবার গল্পটা হচ্ছে এ যে অ্যাক্সিলারেশন নিয়ে আজ নামবে, এই 4 কেজি কিন্তু সেই অ্যাক্সিলারেশন নিয়েই উঠবে। 10 কেজির বডিটা যে অ্যাক্সিলারেশন নিয়ে নামবে, 4 কেজিটা সেই অ্যাক্সিলারেশন নিয়ে উঠবে। তার কারণটা কি দেখ, অ্যাক্সিলারেশন নিয়ে নামছে মানে কি, এইদিকে দড়ির লেন্থ বাড়ছে, তো মানে কিছু সময় পর দেখতে কিরকম হবে, এরকম হবে, এদিকটা নেমে গেছে আর এদিকটা একদম উঠে এসছে। তো এইদিকে যতটা দড়ি কমেছে এইদিকে ততটাই দড়ি বেড়েছে। তো আজকে যদি দুজনের অ্যাক্সিলারেশন আলাদা হতো তাহলে তো আমি মেলাতে পারবো না, না? আজকে যদি দুজনের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা হতো তাহলে আমি মেলাতে পারতাম না। দুজনের অ্যাক্সিলারেশন ধরে নে আজকে 10 কেজির অ্যাক্সিলারেশন হচ্ছে 5 আর 4 কেজির অ্যাক্সিলারেশন হচ্ছে 2। তার মানে বাঁ দিকটা 1 সেকেন্ডে 5 নামে, 5 মিটার নামে, আর ডান দিকটা 1 সেকেন্ডে 2 মিটার ওঠে। বাঁ দিকটা যদি আজকে দুজনের অ্যাক্সিলারেশন আলাদা আলাদা হয় এরকম ধরেন, তাহলে বাঁ দিকটা 1 সেকেন্ডে 5 মিটার নামছে, অন্যদিকে ডান দিকটা 1 সেকেন্ডে 2 মিটার উঠছে, তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে। দুটো যদি আলাদা হয়ে যায় তাহলে তো আমি মেলাতে পারবো না। মানে আমার বাঁদিকে আমার 1 সেকেন্ডে 5 মিটার মাপছে, মানে অনেকটা দড়ি নেমে যাচ্ছে, কিন্তু ডান দিক দিয়ে তো 1 সেকেন্ডে 2 মিটার উঠছে, মানে অতটা দড়ি তো এদিকে যোগানই দিতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না, তাই না? তাহলে দড়ি কি হবে, ছিঁড়ে যাবে। তাই সবসময় যখন দুটো বডিকে একটা ওয়্যার দিয়েই কানেক্ট করা থাকবে, যখন দুটো বডিকে একটা ওয়্যার দিয়েই বা একটা তার দিয়েই কানেক্ট করা থাকবে, তখন বডির অ্যাক্সিলারেশন সেম হবে। 10 কেজিরও যে অ্যাক্সিলারেশন হবে 4 কেজিরও তাই অ্যাক্সিলারেশন হবে। এটা প্রথম কথা, বুঝলি কিনা দেখ। এবার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, এই কথাটার মানে কি না, সব রকম ঝামেলা ঝঞ্ঝাট থেকে ফ্রি করে বডিটাকে আলাদা করে আঁকতে হবে। তাহলে আমরা যদি 10 কেজি বডিটার উপর দেখি কি কি ফোর্স কাজ করছে,
অবভিয়াসলি 10 কেজির ওজন আছে নিচের দিকে, সেটা কত 10 ইন্টু জি। আর টেনশন সবসময় কি হয় বল, অ্যাওয়ে ফ্রম দা বডি। দড়ি থাকা মানেই টেনশন ভাবা, অ্যাওয়ে ফ্রম দা বডি, বডিটা নামছে কোন দিকে, নিচের দিকে। ভালো কথা, হয়ে গেল। এবার যদি সিমিলারলি 4 নাম্বারের জন্য দেখি, 4 কেজিরটার জন্য তারও ওয়েট নিচের দিকে, আর এর ক্ষেত্রেও টেনশন কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দা বডি মানে ওপরের দিকে, কিন্তু বডিটা উঠছে কোন দিকে না ওপরের দিকে। তাহলে আমি যদি এখান থেকে ইকুয়েশন গুলো লিখি, প্রথম বস্তুর জন্য যদি দেখি, প্রথম বস্তুটা বা 10 কেজিটা নামছে নিচের দিকে, তাহলে কে বড় না 10 জিটা বড়, কে ছোট টিটা ছোট। আর একবার বুঝিয়ে দিচ্ছি, বডিটার উপর যদি তুই খেয়াল করিস, আপওয়ার্ড ফোর্স হচ্ছে টি আর ডাউনওয়ার্ড ফোর্স হচ্ছে 10 জি। কি বলবি দাদা, আমরা আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স এরকম তো ছোটবেলায় শিখে এসেছি, তুমি ওরকম লিখছো না কেন যে টি ইকুয়াল টু 10 জি? না, বস্তুটা তো ত্বরণ নিয়ে নামছে। আজকে বস্তুটা যদি রেস্ট থাকতো, আজকে বস্তুটা যদি রেস্টে থাকতো, বা বস্তুটা যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামতো, কনস্ট্যান্ট ভেলোসিটি বুঝতে পারছিস তো, কনস্ট্যান্ট ভেলোসিটি মানে নামছে কিন্তু কনস্ট্যান্ট বেগে, ত্বরণ নিয়ে না, তখন তুই লিখতিস আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্স। না হলে তো তোকে নিউটনস ল অ্যাপ্লাই করতে হবে, যে ফোর্স ইকুয়াল টু নেট ফোর্স ইকুয়াল টু কি জানতিস তোরা, মাস ইনটু অ্যাক্সেলারেশন। তো এখানে বস্তুটা নিচের দিকে নামছে মানে কে বড়, 10 জি বড়, কে ছোট তাহলে টিটা ছোট, তাহলে নেট ফোর্স কত 10 জি মাইনাস টি, তাহলে নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আজকে যদি বডিটা স্থির থাকতো 10 কেজিটা নামতো না, মানে নড়াচড়া করতো না কোনোরকম, বা ধর বডিটা সমবেগে নামছে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামছে, সমবেগে নামছে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নামছে, তখন অ্যাক্সিলারেশনটা কত হতো না, তখন অ্যাক্সিলারেশনটা 0 হতো। তখন অ্যাক্সিলারেশনটা কত হতো না, তখন অ্যাক্সিলারেশনটা 0 হতো, তাই তো? তখন অ্যাক্সিলারেশনটা কত হতো না 0 হতো। তখন ওই আপওয়ার্ড ফোর্স ইকুয়াল টু ডাউনওয়ার্ড ফোর্সটি ভাবতে পারবি। কিন্তু যখন বডির মধ্যে অ্যাক্সিলারেশন আছে, তখন তোকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে নেট ফোর্স, সেই নেট ফোর্সকে মাস ইনটু অ্যাক্সিলারেশন করব। তাহলে আরেকবার আমি ফ্রি বডি ডায়াগ্রামের নিয়মগুলো বলছি, আগে পুরো সিস্টেমটা দেখলি, সিস্টেমটায় কটা বডি আছে দেখলি, কি কি ফোর্স কাজ করছে কোন দিকে সেগুলো এঁকে নিলি আলাদা করে, করে নেওয়ার পর লব্ধি বল বা নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, লব্ধি বল বা নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আজকে যদি বডির অ্যাক্সেলারেশন না থাকতো, তখন আমার আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড বা রাইটওয়ার্ড ফোর্স ইকুয়াল টু লেফট হ্যান্ড ফোর্স হবে, যদি আমার অ্যাক্সেলারেশন না থাকে। আর যদি অ্যাক্সেলারেশন থাকে, তখন আমার নেট ফোর্স ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। সিমিলারলি সেকেন্ড বডিটার ক্ষেত্রে দেখ, ওপরের দিকে উঠছে তো, তাহলে ওপরের দিকে ওঠা মানে কে বড়, টিটা বড়, 4জিটা ছোট, তাহলে এটা হলো নেট ফোর্স ইকুয়াল টু তার মাস ইনটু তার অ্যাক্সিলারেশন। যোগ করে দেখ টি কেটে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি 6g ইকুয়াল টু 14a, তাহলে a ইকুয়াল টু পেয়ে গেলি 6/14 ইনটু জি মিটার পার সেকেন্ড স্কয়ার। তোদের একটা ট্রিক্স বলে রাখি, ছোট্ট ট্রিক্স, এই দড়িওয়ালা অঙ্কে যতই দড়ি থাকুক না কেন, যতগুলো ইচ্ছা দড়ি থাকুক, এখানে যেমন একটাই দড়ি আছে, এই দড়িওয়ালা অঙ্কগুলোতে যতগুলো দড়ি থাকুক না কেন, তুই যখন যত ইকুয়েশন, ধর 15টা 16টা ইকুয়েশন এসছে, তুই যখন সবকটা ইকুয়েশনকে যোগ করবি, তোর টি কাটতে বাধ্য, টি কাটবেই কাটবে। আজকে যদি টি না কাটে, তার মানে তোর অঙ্ক কোথাও ভুল হয়েছে, ঠিক আছে? টিটা তুই ধরছিস তো, টিটা কাটতে বাধ্য। হ্যাঁ, তোকে টি বার করতে দিতে পারে, তুই বলবি দাদা আজকে যদি এই অঙ্কটা আমাকে টি বার করতে দেয় কি করে করব। এই যে এ পেয়ে গেলাম, এবার যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে, এই ইকুয়েশনেও বসাতে পারিস, নিচের ইকুয়েশনেও বসাতে পারিস, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনিশিয়ালি তুই যেগুলো ইকুয়েশন অফ মোশন পেয়েছিস বা একদম প্রাথমিক যে সমীকরণগুলো পাবি, সেগুলো সিম্পল যোগ করতে হবে, কিন্তু একে একজনের থেকে একজন বিয়োগ টিয়োগ করলে হবে না, সিম্পলি যোগ করলে সব সময় তারা কেটে যাবে, ঠিক আছে? না কাটলে ভাববি তোর কোথাও ভুল হচ্ছে। নেক্সট অঙ্ক দেখ, 1 কেজি, 4 কেজি, 5 কেজি, এইদিকে একটা 10 নিউটন ফোর্স আছে।
আর মাঝে মাঝে দড়ি আছে। তাহলে এই দড়িতে একটা টেনশন কাজ করবে, আর এটা আলাদা দড়ি, তাহলে এখানে একটা টেনশন কাজ করবে T2। তাহলে 1 কেজির ওপর যদি দেখি, তাহলে T1টা অ্যাওয়ে ফ্রম দ্য বডি, এই যে এইদিকে। দাদা এটার কোয়েশ্চেনটা কি? ওই অ্যাক্সিলারেশন বার করতে হবে সবারই এক কর্নার। আর যদি আমরা 4 কেজির গণ্য করি, ডান দিকে T2, বাঁ দিকে আমার বল T1, এই যে T1টা এইদিকে, আর এই যে এইদিকে হচ্ছে T2। তুই বলতে পারিস দাদা এর ওয়েট ফোয়েট ধরছো না কেন তুমি? এই যে এর ওয়েটটা, এর একটা নর্মাল রিয়াকশন ফোর্স আছে, এরও ওয়েট আছে, নর্মাল রিয়াকশন ফোর্স আছে, N1 দিয়ে লেখ, আলাদা আলাদা ওয়েট হবে তো। এটা W2 ধরতে পারিস, কিন্তু কোনো লাভ নেই, কারণ আমরা তো ফ্রিকশন কনসিডার করছি না। দেখ তোকে অঙ্কে যদি মিউ না বলে দেয়, ঠিক আছে, তুই সবই তোকে ফ্রিকশন লেস ধরে নিতে হবে। যদি মিউ না বলে দেয় তাহলে ফ্রিকশন নেই, আর ফ্রিকশন না থাকলে এন এর কোনো কাজ নেই। দেখ কেন বডিটা লাস্ট অব্দি মুভমেন্ট করবে কোন দিকে? পুরো সিস্টেমটা বলতো ডান দিকে। পুরো সিস্টেমটা এই যে 10 নিউটন বল প্রয়োগ হচ্ছে সেই দিকেই মুভমেন্ট দেবে। আর এদিকে এই নর্মাল রিয়াকশন ফোর্স N3 বল, W3, NW, এইগুলো সবই ওয়াই অক্ষ বরাবর বা অ্যালং ওয়াই অ্যাক্সিস ফোর্স। তো সেগুলো তুই কনসিডার করতেও পারিস, না কনসিডার করতে পারিস, কোনো মানে তাতে কোনো যায় আসে না এই অঙ্কটার জন্য স্পেসিফিক্যালি। আজকে এই একই অঙ্ক তোকে যদি ফ্রিকশন বলে দিত যে মিউ হচ্ছে 0.2, তাহলে এই ছবিটা কিভাবে চেঞ্জ হয়ে যেত বলতো? এই একজনের জন্য এই তো আমার T1, ঠিক আছে, আর এই দিকে হচ্ছে ফ্রিকশনটা তখন চলে আসতো মিউ ইন্টু N1, এই যে N1, তখন N1 এর ভ্যালু আবার W1 এর সাথে সমান, তখন বসিয়ে এটা ক্যালকুলেট করতে। যেহেতু ফ্রিকশন নেই আর বডিটাও এক্স অক্ষ বরাবর মুভমেন্ট দিচ্ছে, বডিটাও তো ওয়াই অক্ষ বরাবর মুভমেন্ট নেই, যেহেতু বডিটা এক্স অক্ষ বরাবরই মুভমেন্ট দিচ্ছে, তাই পুরোপুরি ব্যাপারটা আমরা এক্স অক্ষে নিজেকে লিমিটেড রাখছি, বাকি অ্যাক্সিসে দেখে লাভ নেই। তবে তুই যদি লিখিস তাতে এক্সট্রা কোনো স্যার কাটবে না, ঠিক আছে, কিন্তু ফ্রিকশন থাকলে আবার ওইটা কিন্তু চলে আসতো। তাহলে এটা 5 কেজি, 5 কেজির ওপর দেখ এইদিকে হচ্ছে আমার 10 নিউটনের ফোর্সটা, আর এইদিকে ওই দড়ির নর্মাল দড়ির টানটা T2, সরি। তাহলে প্রথমটা থেকে কি ইকুয়েশন পাচ্ছি? একটাই ফোর্স। আচ্ছা সবাই একই দিকে যাবে, একই অ্যাক্সিলারেশন নিয়ে, তিনটে বস্তুই। তাহলে T1 ইকুয়াল টু কত পাবো? 1 ইন্টু A। প্রথম বডিটার ওপর শুধু T1 ফোর্সই আছে, দ্বিতীয় বডিটাও এইদিকেই যাচ্ছে, তাহলে কে বড়? T2 বড়, তাহলে T2 মাইনাস T1 ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। থার্ড বডিটাও এদিকে যাচ্ছে, কে বড় হবে? তাহলে 10 নিউটনটা বড়, T2টা ছোট, মাইনাস T2 ইকুয়াল টু 5 ইন্টু A। দেখ যোগ করে দে, এগেন দেখ T1 T2 সব কেটে গেল, যেটা আমি এইখানে বলছিলাম যে যতই টি থাকুক না কেন, তোর লাস্ট অব্দি টি কাটলে তাহলেই বুঝতে পারবি তুই যে সেম মানে ঠিক পাথে তুই এগাচ্ছিস। তাহলে এখান থেকে T2 কাটলো, T1 কাটলো, তাহলে 10 ইকুয়াল টু পেয়ে গেলি 10A। তাহলে এখান থেকে অ্যাক্সিলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। বোঝা যাচ্ছে তো অঙ্কগুলো কি করছি আমরা? কিছুই করছি না, অঙ্কগুলোতে কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বার করছি, তারপর ইন্ডিভিজুয়ালি এক একটা বডির জন্য আঁকছি। এবার ইন্ডিভিজুয়ালি যেই আমার আঁকা হয়ে যাচ্ছে, ইন্ডিভিজুয়ালি এঁকে ফেলার পর আমার তাদের কে কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করছি, কে কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল করার পর কে বেশি কে ছোট সেটা দেখছি, সেটা দেখার পর লব্ধি বল ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন করছি, ঠিক আছে, লব্ধি বল দেখার পর মাস ইন্টু অ্যাক্সিলারেশন করছি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন করলে এটা পেয়ে যাবো, তারপর সেখান থেকে অ্যাক্সিলারেশন পেয়ে যাচ্ছি। পরের ছবিটা দেখ এইরকম, এই অ্যাঙ্গেলটা বলা আছে ইনক্লাইন প্লেনের, এই অ্যাঙ্গেলটা বলা আছে 30 ডিগ্রি। তাহলে অবভিয়াসলি দেখ একটা একটা করে যদি আমি আঁকি, তাহলে এই 10 কেজির ওপর কি কি ফোর্স কাজ করছে? একটা 10 কেজির ওয়েট একদম নিচের দিকে, সেটা হচ্ছে 10G। এই দিকে কত কাজ করবে বল? 10G cos 30 ডিগ্রি, W cos 30 ডিগ্রি এদিকে কাজ করবে, তার এদিকে কি না 10G sin 30 ডিগ্রি, 10G sin 30 ডিগ্রি। আর দড়ি দিয়ে কানেক্ট আছে কোন দিকটায়? যে এখানটা দড়ি কি মানে অ্যাওয়ে ফ্রম দ্য ডিরেকশন টেনশন, দড়ি মানে কি বলেছিলাম? অ্যাওয়ে, এই যে টেনশন কি, এটা হয়ে গেল উপরের বডিটা আঁকা।
এবার নিচের বডিটাকে আলাদা করে রাখবো, তাহলে 8 কেজি ওজন নিচের দিকে, 8 ইন্টু জি, আর টেনশন অ্যাওয়ে ফ্রম দা বডি, এই যে এই বরাবর। আচ্ছা, দেখেই বুঝতে পারছি যে এই জিনিসটা কি, না এটা নামবে এটা উঠবে, তাই তো? বা উল্টো ভাবতে পারিস, মানে আজকে তুই বলতে পারিস দাদা তুমি এটা ধরলে, আমি যদি উল্টোটা ধরতাম তাহলে কি কিছু ভুল হতো? না, তুই উল্টোটা ধরবি, বুঝতে পারলি তো? তুই উল্টোটা ধরবি, মানে এটা যদি ধরিস, ধরে যা আছে করবি, এই যে এরকম ধরবি, ধরে যেরকম ভাবে শেখালাম করবি, দেখবি এর ভ্যালুটা মাইনাসে বেরোবে, তো ভুল না সেটা। এটা আমি তোদের পরের দিন বলতামও, তার একবার বলে দিচ্ছি। এই যে অ্যাক্সিলারেশনটা আমি ধরছি যে এইদিকে যাচ্ছে, এ নামছে এ উঠছে, একজন নামছে আর একজন এদিকে উঠছে, এটা আমি এমনি বুঝবো কি করে? যদি তুই বুঝতে না পারিস, তুই র্যান্ডামলি ধরে নিবি কিছু একটা, যদি তোর ম্যাক্সিমাম ভুল হয়, সেই ভুল মানে ম্যাক্সিমাম তোর ডিরেকশন ধরাটা ভুল হয়, তোর উত্তরটার মাইনাসে বেরোবে। মাইনাসে বেরোবে না মানে তোর এটা ভেবে, মানে তুই এটা বুঝে গেলি যে তুই যে ডিরেকশনটা ধরেছিস সেটা না, উল্টো দিকে আসলে বস্তুগুলো ওঠানামা করছে, তাতে উত্তরও কেউ কাটবে না, কোনো স্যারও কাটবে না, কারণ তুই তো লাস্টে উত্তরটা মডিফাইড করবে, তোকে অঙ্কটা কেটে আবার করতে হবে এরকম বলছি না, তুই তো লাস্টে উত্তরটা মডিফাইড করে দিবি যে অ্যাজ এ ইজ নেগেটিভ, আমার ওঠানামাটা অপোজিট হচ্ছে, অ্যাকচুয়ালি ভ্যালুটা একই থাকবে, বুঝতে পারলি তো? যদি কোনো কারণে ভুল ধরা হয়ে যায়, কোনো ঘাবড়ানোর কিছু নেই বা তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এই বডিটার জন্য, এই বডিটা তাহলে নামছে নিচের দিকে আর এই বডিটা উঠছে, তাহলে এই বডিটার জন্য কে বড়? টি বড়, কে ছোট? 10g sin 30 ছোট, কাদা লেগেছে, কাদা কাদার মধ্যে খেয়েছি আমি। কাদা। তাহলে সেইটা ইকুয়াল টু কি লিখতে পারি, না মাস ইন্টু অ্যাক্সিলারেশন 10 ইন্টু এ। সেকেন্ড বডিটার জন্য কে বড়? 8g বড়, নিচের ফোর্সটা বড়, টিটা ছোট, সেটা ইকুয়াল টু 8 ইন্টু এ লিখতে পারি। তাহলে এই দুটোকে দেখ এগেন যোগ করলে দেখ টি কেটে যাচ্ছে। আমি বারবার বলছি, দড়িওয়ালা যে অঙ্ক থাকবে তাতে সবসময় টি কাটবেই কাটবে, যে ইকুয়েশন গুলো আছে সেগুলোকে যোগ করলে। তাহলে এখান থেকে 8g মাইনাস 10g সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 18a। তাহলে a ইকুয়াল টু কত? 8g মাইনাস 10g সাইন 30 মানে হচ্ছে 5g বাই 18, তার মানে হচ্ছে g বাই 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কি পাচ্ছি ভ্যালু, যে ভ্যালু বসিয়ে তুই নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতেই পারিস। ঠিক আছে, ওকে, তো দ্যাটস অল ফর টুডে। আজকের জন্য এতটাই। আবার বেলগড়িয়া ব্যাচ আবার বৃহস্পতিবার। অনলাইন হবে কি? অনলাইন